বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের দিনটি জাতির ইতিহাসে একটি গৌরবময়, একটি উজ্জ্বল দিন। 1971-এর এই 7ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহামানব, দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক ভাষণ দিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন, নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন। আজকের এই দিনে শ্রদ্ধা ভরে কৃতজ্ঞ চিত্তে সেই ইতিহাসের মহামানব জাতির জনককে আমি স্মরণ করি আমাদের 4 জাতীয় নেতা, যারা জাতির জনকের অবর্তমানে এই বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধেয় সৈয়দ নজরুল ইসলাম, শ্রদ্ধেয় তাজউদ্দিন আহমেদ, শ্রদ্ধেয় ক্যাপ্টেন মনসুর আলী, শ্রদ্ধেয় কামরুজ্জামান সাহেব, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 3রা নভেম্বর 1975-এ তাদেরকে হত্যা করা হয়েছিল। আমি স্মরণ করি 15ই আগস্ট জাতির জনকের সাথে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে। আমি স্মরণ করি সেই 30 লক্ষ শহীদ, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন। স্মরণ করি ভাষা আন্দোলনের বরকত সালাম, রফিক জব্বার সহ যারা রক্ত দিয়েছেন, 66-তে মনুমিয়া মজিবুল্লাহ সহ যারা রক্ত দিয়েছেন, 69 আসাদ, মতিউর মকবুল, রুস্তম আলমগীর, সার্জেন্ট জহুরুল হক, ডক্টর শামসুজ্জোহা সহ যে 39 জন জীবন দিয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, 1971-এর 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি পৃথিবীর ইতিহাসে একটি শ্রেষ্ঠ ভাষণ। অনেকেই ভাষণের সাথে অনেক ভাষণের তুলনা করে, কিন্তু আমি মনে করি এরকম একটা সুন্দর ভাষণ, এবং যিনি সুন্দর করে সাজিয়েছিলেন, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, যিনি 71-এর 7ই মার্চ এমন একটা দিনে মানুষের সামনে জীবনের যে স্বপ্ন, যে চিন্তা, যার জন্য 14টি মূল্যবান বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, সেই কথাটাই তিনি সেদিন সেই সরোয়ার্দী উদ্যানে উল্লেখ করেছিলেন। আমরা হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো সেদিন সেই ভাষণ শুনছিলাম। কি অপরিসীম আস্থা তার প্রিয় স্বদেশের মানুষের প্রতি। তেজোদীপ্ত কণ্ঠে বললেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধুর কাছে থাকার দুর্লভ সৌভাগ্যের অধিকারী একজন মানুষ আমি। তিনি বলেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠার পরেই উপলব্ধি করেছিলাম যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে প্রথমে আমাদের ছাত্র প্রতিষ্ঠান ছাত্রলীগ, পরে 49-এর 23শে জুন আমাদের প্রিয় প্রতিষ্ঠান আওয়ামী লীগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ এবং আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিলেন। এবং জাতির জনক বঙ্গবন্ধু সেই 1948 সালের 11ই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন, এবং যে 11 মার্চকে তখন ভাষা দিবস হিসেবে পালন করা হতো। মাননীয় স্পিকার, আমি এখানে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন একটি ঐতিহাসিক জীবন। পৃথিবীতে অনেক নেতা এসেছেন, অনেক নেতা হয়তো আসবেন, কিন্তু এই মহান নেতার সাথে কারোর তুলনা হবে না। পৃথিবীর যেখানে গেছেন তিনি ছিলেন বরেণ্য নেতা, তিনি যেখানে গেছেন তিনি ছিলেন সবারই প্রিয় একজন মহামানব, একজন প্রিয় নেতা। আমি বঙ্গবন্ধুর জীবনের কারা জীবন সম্পর্কে আমি আজকে একটা তথ্য সরবরাহ করেছি, যে তিনি জীবনে কতবার কারা নির্যাতন ভোগ করেছেন। তিনি সেই স্কুলের ছাত্র থাকা অবস্থায় 1938 সালে 7 দিন কারা নির্যাতন ভোগ করেছেন। 48-এর 11ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত 5 দিন কারাগারে ছিলেন। 48, 49 অর্থাৎ 48-এর 11ই সেপ্টেম্বর থেকে 49-এর 21শে জানুয়ারি পর্যন্ত 132 দিন তিনি কারাগারে ছিলেন। 49-এর 19শে এপ্রিল থেকে 28শে জুন 80 দিন কারাগারে ছিলেন। 1949-এর সেপ্টেম্বরের 27 দিন কারাগারে ছিলেন। 1949 থেকে 25 অক্টোবর থেকে 27 ডিসেম্বর 63 দিন তিনি কারাগারে ছিলেন। 1950 থেকে 1952-এর
সে 50-এর 1 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 52, অর্থাৎ 787 দিন তিনি কারাগারে ছিলেন। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন বিজয়ের পরেও 92 ক ধারা জারি করে তিনি একমাত্র তাকে গ্রেপ্তার করে 206 দিন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল দেয় 7 অক্টোবর, 11 অক্টোবর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং একসাথে 1153 দিন অর্থাৎ 1153 দিন তিনি কারাগারে ছিলেন। আবার 62 6 জানুয়ারি থেকে 18 জুন 158 দিন তিনি কারাগারে ছিলেন। 1966 থেকে 65 ডিসেম্বরে বিভিন্ন মেয়াদে 665 দিন। 66 অক্টোবরে 66টি 6 দফা দিয়ে তিনি যখন বিভিন্ন জেলা সফর করেছেন, যেখানে গিয়েছেন জনসভা করেছেন, গ্রেপ্তার করেছে, মুক্তিলাভ করেছে, আবার জনসভা করেছে। 36 দিনে 32টি জনসভা করে তিনি প্রায় 90 দিনের মতো কারাগারে ছিলেন। 1966, 68, 69, 66 8ই মে গ্রেপ্তার হয়ে তিনি 1969 আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 22শে ফেব্রুয়ারি মুক্তি লাভ করেছিলেন, কিন্তু কারাগারে ছিলেন 1021 দিন। 1971 26শে মার্চ প্রথম প্রহরে তাকে যখন স্বাধীনতা ঘোষণা দেন, প্রথম প্রহরে গ্রেপ্তার করে পাকিস্তানের মিয়ান আলী কারাগারে বন্দী করে একটি সেলের মধ্যে রাখা হয়, ছিলেন 288 দিন। অর্থাৎ সর্বমোট তিনি 14টি মূল্যবান বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। এই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই তিনি এই স্বাধীন বাংলার পরিকল্পনা করেছিলেন। 1973 আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে কমরেড মুনির সিং বলেছেন, যখন কারাগারে বন্দী ছিলেন সে 51 সনে, তখনই বঙ্গবন্ধু স্বাধীন বাংলার কথা তিনি বলেছিলেন। মাননীয় স্পিকার, আমরা 1966 তিনি 6 দফা দিলেন, 8ই মে গ্রেপ্তার হলেন। 1969 সেই 4 জানুয়ারি আন্দোলন শুরু করে 17 জানুয়ারি যে আন্দোলন শুরু করেছিলাম, 21শে জানুয়ারি সেই আসাদের রক্তের বিনিময়ে আমরা রক্তাক্ত আন্দোলনকে 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান আসাদ মতিউর মকবুল রুস্তমের বিনিময়ে সৃষ্টি করেছে। অনেক নেতা তখন কারাগারে বন্দী ছিলেন। মাননীয় স্পিকার, 9 ফেব্রুয়ারি 1969 পল্টনে জনসভা করে আমরা শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। 1969 সেই 21শে ফেব্রুয়ারি জনসভা করে পল্টন থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে প্রিয় নেতাকে মুক্তি দিতে হবে। 22শে ফেব্রুয়ারি প্রিয় নেতাকে মুক্তি দেওয়া হলো এবং 23শে ফেব্রুয়ারি সরওয়ার্দী উদ্যানে 10 লক্ষাধিক লোকের সামনে যে নেতা জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। তারপরে 70 নির্বাচনে তিনি বিজয়ী হলেন। আপনি জানেন যে 169টি আসনের মধ্যে 167টি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম এবং পাকিস্তানের মধ্যে বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। এবং 3রা জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে, তখন রেসকোর্স ময়দান, সরওয়ার্দী উদ্যানে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, এখানে শ্রদ্ধা আমির হোসেন আমু, এখানে শ্রদ্ধা যারা মোশাররফ হোসেন সহ আমরা সেদিন যারা নির্বাচিত অর্থাৎ জাতীয় পরিষদের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলাম, হাত উত্তোলন করে বঙ্গবন্ধুর সাথে শপথ নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে 6 দফা আজ আমার না, 6 দফা আজ আমার দলের না, 6 দফা আজ এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। কেউ যদি এই 6 দফার সাথে বেঈমানি করে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, আমি যদি করি আমাকেও। অর্থাৎ তিনি 6 দফাটাকে একটা আপসহীন অবস্থায় নিয়ে গিয়েছিলেন। শুরু হলো ষড়যন্ত্র, কারণ পাকিস্তানের উপলব্ধি করলো যে শেখ মুজিব 6 দফা নিয়ে কখনো আপোষ করবে না। তারপরে বঙ্গবন্ধু অনুরোধ করেছিলেন 15ই ফেব্রুয়ারি অধিবেশন ডাকার জন্য, কিন্তু ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর কথা না শুনে যে বঙ্গবন্ধু ভাষণে বলেছেন যে আমি ইয়াহিয়া খান সাহেবকে অনুরোধ করেছিলাম 15ই ফেব্রুয়ারি অধিবেশন রাখতে, তিনি আমার কথা রাখলেন না, তিনি ভুট্টোর কথা রাখলেন। 3রা মার্চ অধিবেশন দিলেন, কিন্তু ভুট্টো থ্রেট করলেন যে যদি এই অধিবেশন যারা যাবে তাদেরকে সেই করাচি পর্যন্ত, অর্থাৎ তার সেই নিজের জন্মস্থান থেকে করাচি পর্যন্ত তিনি সব কিছু অচল করে দেবেন। এবং আকস্মিকভাবে 1 মার্চ আমরা যখন এখানে যারা আছি, আমরা যখন হোটেল পূর্বানীতে আমাদের সংসদ দলের বৈঠক করছি, 1টা 5 মিনিটে ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে হোটেল পূর্বানী 1 মার্চ 1টা 5 মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইয়াহিয়া খান 3 তারিখের নির্বাচনকে স্থগিত করে দিল, আর অধিবেশনকে স্থগিত করে দিল। দাবানলের
মতো আগুন জ্বলে উঠলো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া হলো, রাজপথে মানুষ নেমে এলো, স্লোগান তুললো, জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল। ওই দিনেই জাতির জনক ঘোষণা দিলেন যে 7ই মার্চ আমি সরোয়ার্দী উদ্যানে বক্তৃতা করব এবং 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত হরতাল পালিত হবে। এবং ইতিমধ্যেই আমাদের তৎকালীন ছাত্রলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসুর ভিভি আসাম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন তাদেরকে নির্দেশ দিলেন স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন করার জন্য। স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হলো, 2 তারিখ হরতাল পালিত হলো, 3 তারিখ পল্টন ময়দানে সেই স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ ইশতেহার পাঠ করলো বঙ্গবন্ধুর উপস্থিতিতে। সেখানে বঙ্গবন্ধু সর্বাধিনায়ক, তিনি জাতির পিতা, আমার এই সোনার বাংলা, এটা বঙ্গবন্ধু আগেই নির্ধারণ করে রেখেছিলেন হবে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের এই পতাকা। এবং 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলিত হলো, যদিও 1 তারিখেই ঘরে ঘরে পতাকা উত্তোলিত হয়েছে। মাননীয় স্পিকার, এলো সেই আমাদের 7ই মার্চ। 7ই মার্চ বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। সেই দিনটি আজ তিনি মঞ্চে এলেন। আমাদের কথা ছিল 2টার সময় মঞ্চে যাবেন, কিন্তু বঙ্গবন্ধু মঞ্চে আসলেন 3টা 15 মিনিটে। মঞ্চে উঠলেন, চারিদিকে তাকালেন, স্লোগানে মুখরিত। নৌকার মাঝে এসে যে বৈঠা নিয়ে শ্রমিক কারখানা বন্ধ করে, কৃষক এসে লাঙ্গলের ফলা নিয়ে, সরকারি কর্মচারী এসেছে, লক্ষ লক্ষ লোক। সেদিনকার সেই সরোয়ার্দী উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ। মনে হয়েছে এটা জনসমুদ্র, এটা কোনো জনসভা না, এটা জনসমুদ্র। এবং সেই সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে তিনি সেদিন বক্তৃতা করেছিলেন। হৃদয়ের গভীরতা থেকে তিনি বাংলার মানুষকে সবসময় আহ্বান করতেন, ভাইয়ের আমার। তারপর আপনারা সব জানেন 7ই মার্চের ভাষণ আজকে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ। এবং গতকালকেও একটি অনুষ্ঠানে আমাদের তথ্যমন্ত্রী এবং আমরা গিয়েছিলাম, 3 ডাইমেনশনাল একটা সিডি বাইট করেছে, যেখানে যখন আমরা দেখলাম সেই 7ই মার্চের ভাষণ, মনে হলো যেন বঙ্গবন্ধু এখনই বক্তৃতা করছেন। সেই দৃশ্য চোখের সামনে ভাসে। আমাদের অনেক নেতা সেদিন, আমাদের জাতীয় 4 নেতা তারা ছিলেন, আমাদের শ্রদ্ধেয় মণি ভাই, আমাদের রাজ্জাক ভাই, সিরাজ ভাই, আমরা সহ সংগ্রাম পরিষদের স্বাধীন বাংলা তারা উপস্থিত ছিলেন। এবং সেখানে বঙ্গবন্ধু বক্তৃতা করলেন সেই 1208টি ওয়ার্ড এবং 18 কি 19 মিনিটের বক্তৃতা। 3 পত্র নিস্তব্ধতার মধ্যে বক্তৃতা দিয়ে গেলেন। কি সুন্দর বক্তৃতা করলেন, বিচক্ষণ বক্তৃতা করলেন মাননীয় স্পিকার। তিনি ছিলেন বিচক্ষণ একজন নেতা। একদিকে স্বাধীনতার ঘোষণা দিতে হবে, আরেকদিকে কেউ যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত করতে না পারে, সেই জন্য তাকে সতর্ক অবস্থান নিতে হবে। তিনি বক্তৃতার মাঝখানে বললেন, 4টি শর্ত আরোপ করে সেনাবাহিনী ব্যারাকে নাও, সামরিক আইন প্রত্যাহার করো, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করো, এবং এই কয়দিনে যে হত্যা খুন হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করো। তারপরে আবার বললেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আমি যদি হুকুম দেবার না পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, ইত্যাদি যেই বক্তব্য আমরা প্রতিদিন শুনি এবং জানি। আজকেও সারা শহরে এই ভাষণ উচ্চারিত হয়েছে। পৃথিবীর কোনো ভাষণ এতবার উচ্চারিত হয় নাই যেই ভাষণটি 7ই মার্চের ভাষণ উচ্চারিত হয়েছে। এবং এই ভাষণের মধ্য দিয়ে পরে তিনি যখন বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মূলত তিনি এও বলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি। দেখেন, তিনি 25শে মার্চ শেষ রাতে 26-এর প্রথম প্রহরে গ্রেপ্তার হলেন। তিনি ছিলেন না, ওই যে তিনি বলেছেন আমি যদি হুকুম দেবার নাও পারি। গ্রামে গ্রামে আমাদেরকে বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করো। এবং তিনি যা বলেছেন তার অবর্তমানে হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। মাননীয় স্পিকার, 9 ফেব্রুয়ারি যে স্লোগান দিয়েছিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। আমরা 1969-এর 22শে ফেব্রুয়ারি প্রিয় নেতাকে মুক্ত করে প্রথম স্লোগান বাস্তবায়ন করেছি এবং 9 মাস যুদ্ধ করে হানাদার মুক্ত করে 16ই ডিসেম্বর আমরা শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব, বাংলা মাকে মুক্ত করেছি। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। যেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে এলেন 10ই জানুয়ারি, সেদিনই সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা উপভোগ করেছি। 10 তারিখে ফিরে এলেন, 12 তারিখে প্রধানমন্ত্রী হলেন,
রাষ্ট্রপতি থেকে আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করে নিজে প্রধানমন্ত্রী হয়ে তিনি এই বাংলার বিধ্বস্ত বাংলার দায়িত্বভার গ্রহণ করলেন। মাননীয় স্পিকার, আমি সেই 7ই মার্চের সেই ভাষণের কথা আজকে হৃদয় দিয়ে উপলব্ধি করি। মনে হয় যে এই ভাষণটি একটি দিক নির্দেশনামূলক ভাষণ। এবং 8 তারিখে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট আমার কাছে আছে, সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে যে কি চতুর শেখ মুজিব চতুরতার সাথে বক্তৃতা করে গেল। একদিকে স্বাধীনতার ঘোষণা দিল, আরেকদিকে 4টি শর্ত আরোপ করে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত হইতে চাইল না। আমরা যারা প্রস্তুত ছিলাম গোলা বারুদ নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। মাননীয় স্পিকার, তিনি একমাত্র নেতা, তিনি বলতে পেরেছিলেন, তিনি বলেছেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী তো চাই না। 69-এ গোল টেবিল বৈঠকে যখন গিয়েছিলেন, আইয়ুব খান নামে একটি বই আছে আলতাফ গহরের লেখা, সেই বইতে এবং হামিদুল্লাহ চৌধুরীর মেমোয়ার্সে লেখা আছে আইয়ুব খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হতে বলেছিলেন, তিনি ঘৃণা ভরে প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছিলেন। আজকে সেই 12ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হলেন। আমার সৌভাগ্য 14 জানুয়ারি আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় তার পলিটিক্যাল সেক্রেটারি করেছিলেন। কাছে থেকে দেখেছি যে বিধ্বস্ত বাংলাদেশকে কি করে তিনি সেই 3 বছর 7 মাসে স্বাভাবিক করেছিলেন। পাকিস্তানের কারাগারে যখন তিনি বন্দী, 1974-এ ইসলামিক সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে গিয়েছিলাম, জেলের মধ্যে যেই প্রিজন গভর্নর হাবিব আলী বঙ্গবন্ধুকে দেখাশোনা করতেন, জেলের মধ্যে সেল, তিনি বলেছিলেন আমাদের সাথে দেখা করে, বঙ্গবন্ধুর সাথে দেখা করার পর আমাদের কাছে এসে যে তোমরা তোমাদের নেতাকে নিয়ে গর্ব করতে পারো। জেলের মধ্যে সেল, তার সামনে কবর করে শেখ মুজিবকে দাঁড় করিয়েছিলাম যে আপনি কবরে যেতে চান না প্রধানমন্ত্রী হতে চান। তিনি উত্তর দিয়েছিলেন কবরের ভয় আমাকে দেখেও না, আমি তো জানি তোমরা আমাকে ফাঁসি দিবে, কিন্তু আমিও জানি যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই আমার সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে। এই বিধ্বস্ত বাংলাদেশে লন্ডনে যখন গেলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাবেন? তিনি বলেছেন কেন? আমি আমার স্বপ্নের বাংলায় ফিরে যাব। বলেছে আপনার বাংলাদেশ তো বিধ্বস্ত, গোলাগারে চাল নাই, ব্যাংকের টাকা নাই, হাহাকার। তিনি উত্তর দিয়েছিলেন, চিন্তা করে দেখেন কত বিচক্ষণ, আমার মাটি যদি থাকে, আমার মানুষ যদি থাকে, এই বিধ্বস্ত বাংলাদেশকে আমি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা রূপান্তরিত। আজকে তিনি নেই, তিনি ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। 72-এ অনেকে বলেছিলেন বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি, অনেকে বলেছিলেন বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিশ্বে একটি দরিদ্র দেশের মডেল। আজকে অবাক মাননীয় স্পিকার, আপনি সিপিএর সভাপতি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আজকে আইপিও সভাপতি বাংলাদেশের সাবের হোসেন চৌধুরী, আজকে 2টি বৃহৎ সংস্থা আন্তর্জাতিক, তার সভাপতি আমাদের 2জন। আজকে আমরা যখন বিভিন্ন দেশে যাই বাণিজ্য মন্ত্রী সম্মেলনে, তখন অবাক বিশ্বে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে কি বিস্ময়কর, কি রাইজ অফ বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল। তোমাদের দেশের উত্থান বিস্ময়কর, কি করে হলে? আজকে যারা এই কথা বলেছিল তলাবিহীন জুড়ি হবে, তারাই বলছে যে বাংলাদেশ হয়েছে একটা বিস্ময়কর দেশ, বাংলাদেশ হয়েছে আজকে উন্নয়নের রোল মডেল। এই যে কিছুদিন আগে কৌশিক বসু বাংলাদেশে এসেছিলেন, তিনি গ্রামে গিয়েছিলেন, গ্রাম থেকে ফিরে এসে বলেছিলেন যে আমি গ্রামীণ অর্থনীতি দেখে মুগ্ধ হয়েছি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশ অনুকরণ করতে পারে। মাননীয় স্পিকার, আমি আজকে বলতে চাই বঙ্গবন্ধুর 2টি স্বপ্ন ছিল, একটি স্বাধীনতা আর একটি বাংলাদেশের সোনার বাংলা রূপান্তরিত করা। 75-এর 15 আগস্ট ঘাতকের নির্মল বুলেটে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, কিন্তু 2 কন্যা দেশে ছিলেন না। জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম 1981 সনের ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 ফেব্রুয়ারি। 17 মে স্বজন হারাজন বেদনা নিয়ে তিনি বাংলার মাঠে স্পর্শ করেছিলেন। সেদিন আমরা স্লোগান তুলেছিলাম, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি নেত্রী, আমরা আছি তোমার সাথে। সেদিন তিনি ক্রন্দনরত অবস্থায় এই মানিক মিয়া বিনীত বক্তৃতা করে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসি নাই, আমি ক্ষমতার জন্য আসি নাই, আমি দেশের মানুষের কল্যাণের জন্য এসেছি। সত্যি আজকে তিনি নিজে দেশকে আজকে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আজকে আন্তর্জাতিক বিশ্বের একজন মর্যাদাশালী নেতা। বঙ্গবন্ধুর 2টি স্বপ্ন একটি পূরণ করেছেন, আমাদেরকে পতাকা দিয়েছেন, দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আরেকটি দিতে পারেন নাই, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে। যে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তির কথা আগে বলেছেন, তারপর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, সেই মুক্তির
অর্জনের পথেই আজকে আমরা এগিয়ে চলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আমি আসি, আমাদের আজকে 72-73 অর্থ বছরে আমাদের বাজেট ছিল 787 কোটি টাকা, সেই বাজেট আজকে হয়েছে 3,40,605 কোটি টাকা। 72-এ আমাদের রপ্তানি ছিল 25টা পণ্য, 68টা দেশ, $348 মিলিয়ন, সেটা আজকে বৃদ্ধি পেয়ে হয়েছে $32.24 বিলিয়ন। মাননীয় স্পিকার, আমাদের রিজার্ভ ছিল না বললেই চলে, আজকে সেই রিজার্ভ 32 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমাদের আজকে রেমিটেন্স 15 বিলিয়ন, আমাদের বিদ্যুৎ উৎপাদন 15,000 মেগাওয়াট। আমি কিছুদিন আগে নাইরোবি আমাদের আংটাডের সম্মেলনে গিয়েছিলাম, সেখানে আংটাডের আমাদের শ্রদ্ধেয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমর সহ গিয়েছিলেন। সেখানে পাকিস্তানের যে বাণিজ্য মন্ত্রী, তার সাথে দেখা, তার সাথে আলাপ করে জানি আমাদের রপ্তানি 32, তাদের 21, আমাদের রিজার্ভ, আমাদের রপ্তানি 34 মিলিয়ন মাননীয় স্পিকার, রিজার্ভ 32, তাদের রিজার্ভ 19, আমাদের রিমিটেন্স 15, তাদের 14, আমাদের পাওয়ার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন 15,300, তাদের 14,000। অর্থাৎ নোবেল লরেট অমর্ত্য সেনের ভাষায় সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আজকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে, এমনকি কোন ক্ষেত্রে আমরা ভারত থেকে এগিয়ে। মাননীয় স্পিকার, আমরা আজকে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করেছি 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে, যে 2021 সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রূপকল্প 2021, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে শি সেট হার ভিশন 2021। সেটা আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে 2021 সাল। এই 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যমায়ের বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর সেই ডিজিটাল যে স্বপ্ন, সেটা স্বপ্ন আজকে বাস্তব। আমরা 5,200টি সেন্টার স্থাপন করেছি সারা বাংলাদেশে, ডিজিটাল সেন্টার। আর ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যমায়ের দেশে আমরা প্রবেশ করেছি। আমাদের এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সবটি শর্তে বাংলাদেশ পূরণ করেছে। পৃথিবীর কম দেশে আছে এই শর্ত পূরণ করা, যার কারণে আমাদের প্রধানমন্ত্রী আজকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন আন্তর্জাতিকভাবে। এবং 2030 সালে যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইটা যদি আমরা 17 শর্ত পূরণ করতে পারি এবং 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে আমাদের জিডিপি হবে 8.2%, এবং এটা যদি হয় তাহলে এক্সট্রিম পভার্টি লেভেল, আমাদের যে হতদরিদ্রের সংখ্যা 3% নিচে নেমে আসবে। মাননীয় স্পিকার, আমরা দারিদ্র বিমোচন নিয়ে আমরা কথা বলি। দারিদ্র বিমোচন যদি কেউ করে থাকে বাংলাদেশে, সেটা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি জানেন 2008 সালে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসে 9 সালে সরকার গঠন করেছিলেন। যখন সরকার গঠন করা হয় তখন পভার্টি রেশিও ছিল 43%, আজকে সেটা হয়েছে 22%। অর্থাৎ গত 8 বছরে যত দ্রুততার সাথে আমাদের দারিদ্র বিমোচন হয়েছে, অতীতে কোনোদিন হয় নাই। এই যে আজকে আপনার ব্র্যাক 72 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে গ্রামীণ ব্যাংক 83 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু দারিদ্রের সংখ্যা তো কমে নাই। কালকে আমি একটি মাননীয় অর্থমন্ত্রীর একটি অনুষ্ঠান আমি বলেছিলাম বক্তৃতায়, যে আমরা যে গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক ব্যাংক, তারা ঋণ দেয় এবং একটা মানুষ ঋণগ্রস্ত হয়। আর আমরা কর্মসংস্থান ব্যাংক করেছি দারিদ্র বিমোচনের জন্য। সেই কর্মসংস্থান ব্যাংক থেকে যারা বেকার যুবক, তারা টাকা নিতে পারে বিনা কোলেটারালে। আর একটা করেছি আমরা পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে টাকা জমা হয়, একটি বাড়ি একটি খামার, সেখানে টাকা জমা হয়। তারপরে 96-তে যখন আমরা ক্ষমতা ছিলাম, দারিদ্র বিমোচনের জন্য একটি বাড়ি একটি খামার, ঘরে ফেরা কর্মসূচি, বৃদ্ধাশ্রম, বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাষা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ অসংখ্য ভাতা আমরা করেছি। এবং আমাদের সেই কাবিখা টিয়ার এর মাধ্যমে, এবং এখন 50 লক্ষ লোককে, খাদ্যমন্ত্রী এখানে নাই, 50 লক্ষ লোককে আমরা 10 টাকা, মানে কৃষিমন্ত্রী আছেন, 10 টাকা করে আমরা চাল দেব। এতে করে আমাদের দারিদ্র বিমোচন হয়েছে। আমি জিজ্ঞাসা করি, গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক যদি দারিদ্র বিমোচন করতে পারত, তাহলে উত্তর অঞ্চলে মঙ্গা কেন ছিল মাননীয় স্পিকার? আর সেই মঙ্গা তো আজকে
শব্দ উচ্চারণ হয় না, কারণ সে নীলফামারী সহ যেখানে মন্দা হতো সেখানে মন্দার চিহ্ন নাই, অর্থনৈতিকভাবে সেখানে মানুষ আজকে সমৃদ্ধশালী। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণে আজকে আমাদের দারিদ্র্য বিমোচন হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমাদের এই দেশ আজকে এগিয়ে চলেছে। আমরা 2021 সালকে টার্গেট করেছি, আর আপনি জানেন যে 2020 সাল হবে আমাদের জাতির জনকের জন্ম শতবার্ষিকী। এই 2টি বছর সামনে রেখে আমরা আমাদের প্রধানমন্ত্রী সাজিয়েছেন 21 সালে আমাদের রপ্তানি শুধু তৈরি পোশাক থেকে হবে $50 বিলিয়ন এবং আমাদের টোটাল রপ্তানি হবে 60 বিলিয়নের বেশি। এই টার্গেট নিয়ে আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবের পথে এগিয়ে চলেছি। গত বছর আমাদের তৈরি পোশাক থেকে আমরা 28 বিলিয়ন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। এইবার আমাদের টার্গেট হয়েছে 30 এবং এইবার আমাদের টার্গেট হয়েছে 30 এবং এইবার আমাদের টার্গেট টোটাল এক্সপোর্ট হবে এই বছরে আমাদের $37 বিলিয়ন। মাননীয় স্পিকার, কয়েকটা খাতকে আমরা গুরুত্ব দিচ্ছি, তার মধ্যে আইটি, লেদার, শিপ বিল্ডিং, ফার্মাসিউটিক্যাল, আমাদের ফার্নিচার, তারপরে পাটজাত পণ্য, কৃষি পণ্য ইত্যাদি কতগুলি, এবং এগুলিকে আমরা নগদ সহায়তা দেওয়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, অর্থাৎ পণ্যের বহুমুখীকরণ করা, বাজার বহুমুখীকরণ করা। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা বিভিন্ন খাতে আমরা এখন আমাদের নগদ সহায়তা দেই। আমরা আশা করি আইটি খাতে 2021 সালের মধ্যে আমাদের 5 বিলিয়ন আমরা রপ্তানি করতে পারবো। আমাদের ওষুধ থেকে আমরা 5 বিলিয়ন অর্জন করতে পারবো। এইভাবে বিভিন্ন খাতে আমরা সাজিয়েছি মাননীয় স্পিকার, এবং আমরা আশা করি আমাদের যে টার্গেট 2021 সাল, সেই 21 সালে আমাদের টোটাল রপ্তানি 60 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এই যে গত ডিসেম্বর মাসে, আগের ডিসেম্বর আমি নাইরোবি গিয়েছিলাম। আই লেড দ্য লিস্ট ডেভেলপ কান্ট্রিজ অ্যাজ দেয়ার কোঅর্ডিনেটর, স্বল্পোন্নত দেশগুলির মুখপাত্র ছিলাম। সেখানে আমরা বাংলাদেশের জন্য আমাদের এক্সটেনশন অফ ট্রানজিশনাল পিরিয়ড ফর ফার্মা প্রোডাক্ট আমরা এটাকে 17 বছর বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, যার কারণে 2033 সালের 1 জানুয়ারি পর্যন্ত প্যাটার্ন ডিজাইন ছাড়া আমরা স্বল্প উন্নত দেশ হিসাবে আমরা এগিয়ে যাব। আজকে আমরা স্বল্প উন্নত দেশ, আমরা আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি উইল বি গ্রাজুয়েটেড ফ্রম LDC টু এ ডেভেলপিং কান্ট্রি। আমি কেনিয়ার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার দেখা, কেনিয়া ডেভেলপিং কান্ট্রি, 6 বিলিয়ন রপ্তানি। আমরা স্বল্প উন্নত দেশ, আমাদের 34 বিলিয়ন রপ্তানি, এবং তারা আগামী 5 বছরে 1 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশকে ডিউটি ফ্রি কোটাবারি মার্কেট অ্যাক্সেস দিয়েছে, কিন্তু বাংলাদেশকে দেয় নাই। কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের 1 নম্বর গন্তব্যস্থান রপ্তানিতে। এত কিছুর পরেও আমরা গত 5 বছরে $5 বিলিয়ন আমরা তাদেরকে ডিউটি দিয়েছি, কিন্তু আমরা সুযোগ পাই না। কিন্তু সুযোগ পেলেই আমাদের শ্রমিকের অধিকার নিয়ে তারা কথা বলে। যেই দেশে নিজের দেশে ট্রেড ইউনিয়ন নাই, তারা আমাদের এখানে ট্রেড ইউনিয়ন করার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করে। যাই হোক মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে এসেছে। আর 7ই মার্চে দাঁড়িয়ে জাতির জনককে স্মরণ করি, এবং আজকের এই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, যেই রক্ত আপসীন, যেই রক্ত ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার কাজে আমরা এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।